মরা শিয়ালের মুড়োটা হাতুড়ি দিয়ে পিটছে সুখেনের জ্যাঠা। শিয়াল মোড়ে কাঠ, পচে ঢোল, মাছি ভ্যান ভ্যান করছে চারিদিকে। উবু হয়ে বসে আছে জ্যাঠা, স্যান্ডো গেঞ্জি, দাঁতে কামড়ানো বিড়ি। সুখেন হাই তুলে বলল, এই হলো গো, ঘরে চলো, সন্ধে হবে এক্ষুনি। পিছনের বড় পুকুরটার ওপারেই শুরু হয়েছে ঘন জঙ্গল। হালকা হালকা হাওয়া দিচ্ছে। পুকুরের জলে লালচে আকাশ তীর তীর করে কাঁপছে। আরও দুবার পিটে সুখেনের জ্যাঠা থামল। শিয়ালটার একটা চোখ কিসে যেন খেয়ে গেছে। জ্যাঠা মেরে মেরে মুড়োটা আলু ভাতে করে দিয়েছে। কে একটা বিনবিনিয়ে কেঁদে উঠল। চমকে তাকালাম জঙ্গলের দিকে। সুখেন হাতের প্যাকেটটা থেকে একটা গামছা বের করে জ্যাঠার হাতে মুখে লেগে থাকা কালচে আঠার মতো রক্ত আর ঘিলু মুছিয়ে দিচ্ছিল পরম মমতায়। তুই এগোবি নাকি? আমি জ্যাঠাকে খালি জামাটা পরাবো। জ্যাঠা ফ্যালফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়েছিল। মুখ হাঁ, ঠোঁটের কোণ দিয়ে লাল গড়াচ্ছে। আমার পায়ে ঝিঁঝি ধরে গেছে। বুড়ো আঙুলটা মুড়তে মুড়তে বললাম, না না, চল একসঙ্গে যাই। বাঁশের সাঁকোটা পেরিয়ে যখন ঠাকুরপুকুরগঞ্জের দিকে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গিয়েছে। আকাশে ঝকঝকে চাঁদ। দুদিন বাদে পূর্ণিমা। একটা কাঁচা রাস্তা তিনটে ভাঁজ খেয়ে গঞ্জে উঠেছে। দুধারে ঘন বাঁশঝাড়, তার ভেতর দিয়ে আবার সরু সরু পায়ে চলা পথ। রাজু একবার বলেছিল এই বাঁশঝাড় হলো ডাকাতের ঘাঁটি। গত বছর যখন পরগনায় পরপর 4টে ডাকাতি হলো, পুলিশ এসে ছেঁচে ফেলেছিল বাঁশঝাড়। 7টা ডাকাত ধরেছিল। তার আগে আমি কখনো ডাকাত দেখিনি। আমি হাঁ করে দেখছিলাম একজনের বাবরি চুল ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে গাড়িতে তুলছে তারা। পুরো রাজুর বাপের মতো দেখতে। রাজু বলেছিল তার বাপের ট্রাঙ্ক থেকে নাকি কগাছা সোনার হার আর 2টো দেশি বন্দুক পেয়েছিল পুলিশ। বন্দুকগুলো আসল। খুব আফসোস করেছিল রাজু। ইস, একটা মেশিন যদি সরিয়ে রাখতে পারতুম রে, খেলার মাঠে ওই বিল্টুর হালুয়া একেবারে টাইট করে দিত। শালা শুয়োরের। উঁচু রাস্তার ধারে ধারে গর্ত। এখানে শেয়ালের বাচ্চা থাকে। আমার হাত প্যান্টের পকেটে। 5 টাকার কয়েনটাকে খুঁটছি। সুখেনের এক হাতে প্লাস্টিক ঝুলছে, জ্যাঠার জিনিসপত্র। অন্য হাতে জ্যাঠার কনুই ধরে হাঁটছে সে। জ্যাঠার চোখে চশমা, কাঁচা পাকা চুল পাট করে আঁচড়ানো। সুখেনের মা আঁচড়ে দেয়। গায়ে সাদা হাফ হাতা সুতির জামা, নীল লুঙ্গি। হাওয়াই চটি ফটাস ফটাস করে জ্যাঠা হাঁটছে। মুখ হাঁ, চোখে শূন্য দৃষ্টি। ক্যাক করে কি একটা যেন ডেকে উঠল বাঁ পাশের জঙ্গল থেকে। জ্যাঠা স্যাট করে ঘাড় ঘোরালো সেদিকে। আর নয়, অন্যদিন। জ্যাঠা দাঁড়িয়ে পড়েছিল। কুকুরের মতো ঘাড় কাত করে কৌতূহলী দৃষ্টিতে দেখছিল জঙ্গলের দিকে, যেদিক থেকে আওয়াজটা এসেছে। সুখেন তার হাত ধরে টানল। অন্যদিন। জ্যাঠা সুখেনের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, মোটা কাচের মধ্যে দিয়ে 2 চোখ তার জলজল করছে। আরে বললাম তো অন্যদিন, আজ না। বাধ্য ছেলের মতো আবার হাঁটা শুরু করলো জ্যাঠা। ঠাকুরপুকুরগঞ্জ থেকে রিক্সা নিল সুখেন। জ্যাঠাকে ধরে ধরে তুলল। বাধ্য ছেলের মতো চুপটি করে উঠল সে। আমার সাইকেল জমা ছিল, আমি সাইকেল নিলাম। ওদের রিক্সার আগে আগেই চালাচ্ছিলাম। মাঝে একবার হিসি করতে দাঁড়িয়েছিলাম। তখন ওরা আমার পাশ দিয়ে ঝড়াং ঝড়াং শব্দ করতে করতে এগিয়ে গেল। বেলগাছের গোড়ায় মুতিস নি, বেম্বদত্তিতে খাবে।
শুনে আমি আবার খানিকটা এগিয়ে গিয়ে হিসি করলাম। প্যান্টের চেন এঁটে জোরে প্যাডেল করে খেজুরতলা গ্রামের আগে পুরনো শিব মন্দিরের কাছে ওদের রিক্সাটাকে ধরলাম। রাস্তার একধারে চাষের জমি, অন্য ধারে মস্ত বিল। দুধ সাদা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। ওদের রিক্সার দিকে চোখ পড়তেই বুকটা ছ্যাঁত করে উঠল। সুখেনের জ্যাঠা রিক্সার পেছনের পর্দা সরিয়ে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চশমার মোটা কাঁচে চাঁদের আলো পড়ে ঝকঝক করছে। আমার গলা শুকিয়ে কাঠ। সুখেন, সুখেন, সুখেন রিক্সা থেকে সাড়া দিল। কে? ওহ, এই এই তুমি ঘুরে বসো, এই ওদিকে দেখতে হবে না। সুখেন জ্যাঠাকে নিয়ে বাড়ি ঢুকে যেতে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খুঁটছিলাম। পাশের আম গাছের উপর থেকে একটা ভাম লাফ মারল রাস্তায়। আমি চমকে উঠলাম। ভামটা আমার দিকে একবার দেখেই ফস করে নর্দমার উপরে পাতা স্ল্যাবের নিচে অদৃশ্য হলো। জ্যাঠাকে জিম্মা করে দিয়ে বেরিয়ে এলো সুখেন। বিড়ি খাবি? তবে জ্যাঠাকে রেখে এলি? ঘরে বসিয়ে এলাম। এখন সে তক্ত বসে 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 ঢুলবে। খানিক বাদে মা খাইয়ে টাইয়ে টিভি চালিয়ে দেবে। ওই পশু পাখিটা কি দেখায় ওসব দেখবে। দেখতে দেখতে মাঝে মধ্যে চাল্লায় জানিস। তখন বাবা লাঠি দেখালে আবার চুপ। কি খায়? বিড়িটা ধরাই বলছি। মল্লিকদের বাড়ির চাঁপা গাছটার নিচটা কুচকুচে অন্ধকার। গলি দিয়ে এলে কিচ্ছু দেখা যায় না। ওখানটায় দাঁড়িয়ে বিড়ি ধরালো সুখেন। দেশলাইয়ের লালচে আলোয় সুখেনের মুখটা অন্যরকম লাগলো। আমার দিকে কাঠিটা বাড়িয়ে দিল সে। আমিও বিড়ি ধরালাম। দেখ, ঘরে কুকুর টুকুর থাকলে যেমন হাঁটতে টাটতে নিয়ে বেরোতে হয়, তেমনই ব্যাপার এটা। 50 বছরের অভ্যেস। যেটা যখন ছোট ছিল তখন দাদু নিয়ে যেত, কখনো ঠাকমা, তারপর বাপ, আর এখন আমি। মাসে অন্তত 2 বার তো বেরোতেই হয়। ওই ভাগার টাগার, জঙ্গলের ধার, এইসব যেখানে জন্তু জানোয়ার মরে পড়ে থাকে। দেখলেই মালটা হাঁক পাক করে। তখন আমি জামা খুলিয়ে দিই, ব্যাগ থেকে হাতুড়িটা বার করে দিই। ও মনে সুখে লাশটাকে পেটায়। তারপর তারপর আর কি, আজ তো নিজের চোখেই দেখলি। এটা ওর একটা খেলা, তবে থামাতে হয়। না থামালে ও পিটতেই থাকবে। একবার তো নিজের বুড়ো আঙুলটাই থেঁতো করে দিয়েছিল। তবে সব সময় না এই পচা ঘচা লাশ দিয়ে চলে না। ওসব যখন পাওয়া যায় না তখন বড় বিপদ। কেন বিপদ? কেন? বেশি দিন দেরি হয়ে গেলেই খ্যাপা কুত্তার মতো করতে থাকে রে। মুখ দিয়ে গেঁজলা তোলে, চেল্লায়। আমার মায়েরই তো পেটে একবার কামড়ে দিয়েছিল। খেতে দিতে গিয়েছিল ঘরে, 1 খাবলা মাংস তুলে নিয়েছিল। অনেকগুলো সেলাই পড়েছিল। তারপর সবাই বেধড়ক পিটিয়েছিল জানিস। উঠোনে নারকেল গাছে বিঁধে বাঁশ ফাঁস দিয়ে হাত ফাত একদম ফাটিয়ে দিয়েছিল। আমার ছোট পিসে তো মেরেই দিচ্ছিল। নেয়ার ঠাকমা বলল, বড় ছেলে আমার মানিস নে, ও তো ছোট থেকেই অমন। আমি ঢোক গিললাম। সুখেন বিড়িটা ফেলে আর একটা ধরালো। এসব কথা আগুন ছুঁয়ে বলতে হয় বুঝলি। শেষ হলেই আর একটা ধরিয়ে নিবি। আমাদের বাড়িতে সারা রাত সব ঘরে একটা করে লম্প বা হ্যারিকেন জ্বলে। টিউবলাইট জ্বললেও একখানা জ্যান্ত আগুন ঘরে রাখতেই হয়। যেটা বিড়ি খায় বটে, কিন্তু আগুনে হেবি ভয় পায়। বিড়ি ধরিয়ে এনে ঠোঁটে গুঁজে দিতে হয়। সামনে দেশলাই জ্বাললেই রক্ষে নেই, হয় চাল্লাবে নালে কাঁদবে। কেন ভয় পায়? কেন ভয় পাবে না? হুকি আমাদের মতো নাকি? ওর মাথায় কি একটা যেন বাসা বেঁধে আছে সেই ছোট্ট থেকে। তাই ওসব জিনিস আগুন টাগুন মোটে সহ্য করতে পারেনি। নইলে তুই বল না, ভাত দিয়ে কেউ কাঁচা মাছ খায়? সুখেন, আমি বাড়ি যাব, আমাকে একটু এগিয়ে দিয়ে আসবি? দাঁড়া, যেটা বলছিলাম, যখন মরা জন্তু পাই না তখন কিনে আনতে হয়। দোকান থেকে পায়রা নিয়ে আসি বা খরগোশ, কম পয়সার মধ্যে যা হয় তাই।
ওই জন্যই তো শালা ঘরে কিছু পুষতে পারি না, নইলে কি সাদা পায়রার আমার শখ কম? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু থ্রিলারল্যান্ড। আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। আজকে তোমরা শুনবে নির্বাণ রায়ের লেখা সুখেনের জ্যাঠা। আমি নিজেই গল্পটা ন্যারেশন করতে গিয়ে কিন্তু বেশ ভয় পেয়েছিলাম। আজকের গল্পটা আমরা নিয়েছি স্মেল অফ বুকস থেকে প্রকাশিত লেখকের সূর্য ডোবার পর এই বইটি থেকে। বইটি সংগ্রহ করার লিঙ্ক দেওয়া রইল নিচে পিন্ড কমেন্টে। নির্বাণ রায়ের লেখা সুখেনের জ্যাঠা। সপ্তাহ তিনেক বাদে ফের আমাকে বাড়িতে ডাকতে এলো সুখেন। কিরে, পড়ছিস নাকি? হ্যাঁ পড়ছিলাম, তুই তো এসে সব ঘেঁটে দিলি। কি করবি অত পড়ে? কোনো লাভ নেই। তার চেয়ে চল নীললাল মাছের লাইনে নেমে পড়। চলে আয় আমার সঙ্গে। দুই ভাই মিলে ভোরবেলায় সুজি পোকা ধরে আনবো, চৌবাচ্চায় মাছ পুষবো, বছর ঘুরতে না ঘুরতেই লালের লাল। আমি বইপত্র গুটিয়ে রেখে আড়মোড়া ভাঙলাম। বাজে বকিসনি, চ একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। ফুটবলটা নেব? এখন জ্যাঠাকে নিয়ে বেরোবো একবার। যাবি তো চল, একটা হেভি জিনিস দেখাবো। ঢোক গিললাম আমি। সুখেনের জ্যাঠার হেভি জিনিসটা যেটি কি তা আমার ভালো মতোই জানা আছে, তাও আটকাতে পারলাম না নিজেকে। বেরোলাম জ্যাঠাকে চড়াতে, ঠিক যেমনভাবে গরু, কুকুর বা ছাগলকে চড়াতে নিয়ে যায় মানুষ। কুঞ্জপুরের বাঁশঝাড় খুব একটা সুবিধার জায়গা নয়। দিন মানেই লোকে ঢোকে না বড় একটা। বাঁশঝাড়ের মধ্যে দিয়ে ঝোপঝাড় টোপকে খানিকটা এগোতেই আমরা একটা ফাঁকা মতো জায়গায় এসে হাজির হলাম। ছোট একটা মাঠ মতন, বেশ বড় বড় কয়েকটা ফলের গাছ রয়েছে। মাঠের এক প্রান্তে জঙ্গলে লাল ইটের ভাঙাচোরা একটা বাড়ি। আকাশের দিকে ঠিকরে উঠছে কালচে চিমনিখানা। কিসের কারখানা ছিল কে জানে, বহু বছর হলো পরিত্যক্ত। চোখে পড়ল একটা গাছে সবেদা পেকেছে। পারবি নাকি সবেদা? দাঁড়া, আগে কাজের কাজটা করি। মালটা কদিন হলো মাথা খারাপ করে দিচ্ছে। জ্যাঠার দিকে তাকালাম। লম্বা, ফর্সা, পাট করে আঁচড়ানো চুল, চোখে চশমা, ভাবলে সিন চেহারা। এক দৃষ্টি তাকিয়ে রয়েছে ঝোপ জঙ্গল ফুঁড়ে মাথা তোলা লাল ইটের ভগ্নপ্রায় কারখানাটার দিকে। হালকা হালকা হাওয়া দিচ্ছিল, বাঁশের পাতার শিরশিরানি শব্দ, বাতাসে পাকা ফলের গন্ধ। জ্যাঠার জামার বোতামে হাত দিল সুখেন, খুলে ভাঁজ করে প্যাকেটে রাখল। চোখ থেকে খুলে নিল চশমাটা, ডাঁটি দুটো মুড়ে আমার দিকে এগিয়ে দিল। পকেটে রাখতো, পরে চেয়ে নেবো। জামাখানা খুলে নিতে স্রেফ বারমুডা প্যান্টখানা পরে খালি গায়ে দাঁড়িয়ে আছে জ্যাঠা। চওড়া কাঁধ, চ্যাটালো বুক, একখানা নোয়াপাতি ভুঁড়িও রয়েছে। কাঁধ থেকে ঝুলে থাকা হাতজোড়া অস্বাভাবিক লম্বা। জ্যাঠাকে দেখে আমার মনে হচ্ছিল ডিসকভারি চ্যানেলে দেখা শ্বেত ভল্লুকদের দুপায়ে দাঁড়িয়ে ওঠার দৃশ্য। থুতনিখানা আকাশের পানে তুলে নাকের পাটা ফুলিয়ে কিসের যেন গন্ধ শুকছে জ্যাঠা। দেখিস কেমন কুত্তার মতো গন্ধ শোকে? কিসের গন্ধ শুকছে বলতো? কিসের? শিকারের। শিকার? দেখবি, দাঁড়া। যারা, ও যারা, শিয়ালে বাচ্চা গন্ধ পেলে নাকি? সুখেনের দিকে চোখ গোল গোল করে তাকালো জ্যাঠা। গলা দিয়ে বেরিয়ে এলো একটা ঘর ঘর শব্দ। ওপর নিচে মাথা নেড়ে জ্যাঠা জানালো যে শিয়ালের বাচ্চার গন্ধ সে পেয়েছে। ইটের পোড়ো খাঁচাখানার দিকে আঙুল দেখালো সুখেন। ওই দেয়ালের ধারের গর্তে আছে 3টে ছানা। সকাল সকাল দেখে গেছি আমি। তবে সাবধান, মাটা কিন্তু ধাড়ি মাদি, হেব্বি হিংস্র, হেব্বি খতরনাক। চোখ সরু করে দেওয়ালের ধারের গর্তের দিকে এগোলো জ্যাঠা। কোমর থেকে শরীরটাকে ভাঙল সে। দু হাতের মুঠোয় ভর করে
গরিলার মতোই দ্রুত বেগে এগিয়ে গেল গর্তটার দিকে। আমি চেয়ে রইলাম হাঁ করে। যা লু লু লেখা। গর্তটার কাছে পৌঁছেই দু হাতে কুকুরের মতো মাটি খুঁড়তে শুরু করলো জ্যাঠা। তার মাটি খোঁড়ার গতি দেখে আমি হাঁ হয়ে গেলাম। এভাবে দু হাত দিয়ে মাটি খুঁড়তে থাকলে নখ ফোক উপড়ে আসার কথা। কিছুক্ষণের মধ্যেই গর্তের মুখ বেশ বড় হয়ে গেল। সুখেনের জ্যাঠার হাঁফানির ফাঁক ফোঁকর দিয়ে কানে এলো অস্পষ্ট কুঁই কুঁই আওয়াজ। শেয়াল শাবকদের কান্না। মুখটা একটু চওড়া হতেই বুকে হেঁটে শেয়ালের গর্তে ঢুকে গেল জ্যাঠা। পুরোটা না, কোমর অবধি অদৃশ্য হলো গর্তের ভিতর। পা দুটো রইল স্রেফ বাইরে। থেকে থেকে কেঁপে উঠছে লম্বা পা জোড়া। কানে এলো শিয়ালের বাচ্চাদের আর্তনাদ। সুখেন একটা বিড়ি ধরালো। ভ্যাবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইলাম আমি। খানিক্ষণ বাদে গর্ত থেকে খচমচিয়ে বেরিয়ে এলো জ্যাঠা। কাদা, মাটি, রক্তে লেপা গোটা মুখ। চোখ দুটো তার মধ্যেও জলঝল করছে। জ্যাঠার মুখে দেখলাম তৃপ্তির হাসি। চার হাতে পায়ে একটা প্রকাণ্ড ব্যাঙের মতো ঘাসের ওপর বসে হাঁপাচ্ছে জ্যাঠা। আমি দাঁড়িয়ে রইলাম পাথরের মূর্তির মতো। বিড়িটা দাঁতে চেপে এগিয়ে গেল সুখিন। পরম মমতায় মুছিয়ে দিল রক্ত, মাটি, কাদা। তিনটে তো বাচ্চা থাকার কথা করতে। হেব্বি মজা হয়েছে তো? এরপর 1 মাস পুরো চুপ থাকবে, একদম চাল্লাবে না, ঠিক আছে? ঠোঁটের ওপর লেগে থাকা রক্তের আস্তরণটা জিভ বের করে কুকুরের মতো চেটে নিয়ে জ্যাঠা বলল, দাঁড়া একটু এখানে, মালটাকে একটু নজরে রাখ। আমি হাত ধুয়ে আসছি ওধারের পুকুর থেকে। দেখিস আবার কিছু দেখে তার পোতে পোতে যেন ছুটে না পালিয়ে যায়। সুখেন, আমি পারবো না ভাই, আমাকে একা রেখে যাস না। মাইরি বলছি, দেখ আমার হাত পা কাঁপছে, দেখ। আমার কথায় পাত্তা না দিয়ে পশ্চিম দিকে পা চালালো সুখেন। উফ, দাঁড়া না মদন, বললুম তো এক্ষুনি আসছি। তোকে কিচ্ছু করবে না জ্যাঠা, জানে তুই আমার বন্ধু। তাছাড়া এক্ষুনি স্বীকার করলো তো, এখন মাথা ঠান্ডাই থাকবে। সুখেন, সুখেন, আমাকে ছেড়ে যাস না ভাই, আমি পারবো না। কি শোনে কার কথা? ততক্ষণে সুখেন ফলসার ঝাড়ের পিছনে অদৃশ্য হলো। সুখেন চলে যেতে আমার মনে হলো জঙ্গলটা আরো নিঃশব্দ হয়ে এসছে যেন। দু পায়ে দাঁড়িয়ে উঠলো জ্যাঠা। আমার দিকে ঘাড় কাত করে বলল, আমি নড়তে পারলাম না। সাপের চোখে চোখ রেখে জমে যাওয়া মেঠো ইঁদুরের মতোই এক জায়গাতে গেঁথে রইলাম। দক্ষিণ দিক থেকে হালকা হালকা হাওয়া দিতে শুরু করলো। কোত্থেকে ভেসে এলো এক ডাহুকের মন কেমনিয়া ডাক। সূর্য ডুবতে আর বেশি দেরি নেই। হঠাৎ দুদিকে 2 হাত ছড়িয়ে পাক খেতে শুরু করলো জ্যাঠা, ঠিক যেমন করে ইংরেজি স্কুলের বাচ্চারা পাক খায় আর গায়ে রিঙ্গা রিঙ্গা রোজেস। ভাঙা নাগরদোলার মতো পাক খেতে খেতে সুখেনের জ্যাঠা নাগাড়ে বলে চলল, আর যাই হোক না কেন, এই শব্দ কোনো মানুষের গলা থেকে বেরোতে পারে না। আর ঘুরপাক খেলে কি হবে? সুখেনের জ্যাঠার জল জলে চোখ দুটো আমার ওপরেই নিবদ্ধ। আমার চোখ থেকে একবারের জন্যও চোখ সরায়নি জ্যাঠা। আমার তো প্রায় প্যান্ট ভিজিয়ে ফেলার জোগাড়। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পিটছে। হঠাৎ থামলো জ্যাঠা। পাগলামির চরকি পাক যেমন হঠাৎই শুরু হয়েছিল, তেমন হঠাৎ করেই থমকে গেল। কয়েক মুহূর্ত পাথরের মূর্তির মতো এক জায়গাতেই দাঁড়িয়ে আমার দিকে চেয়ে রইল সে। তারপর 4 হাত পায়ে খচমচিয়ে এগিয়ে এলো আমার দিকে। সবেদা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে আমি দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। শুঁকতে শুরু করলো জ্যাঠা। আমার পা, হাত, ঘামে চপচপে জামা, গলা, মুখ
প্রকাণ্ড এক জার্মান শেপার্ড কুকুরের মতো ফোঁস-ফোঁসিয়ে শুঁকে চলল সুখেনের জ্যাঠা। তার শ্বাসের পচা গন্ধে আমার গা গুলিয়ে উঠল। দাঁতে দাঁত চিপে দাঁড়িয়ে রইলাম আমি, হাতের মুঠো শক্ত। সুখেন বলেছিল জ্যাঠা শিকারের গন্ধ শোঁকে। তবে কি আমি সেই শিকার? আমি কি আর বাড়ি ফিরব না? সুখেনের জ্যাঠা কি আমার টুটি ছিঁড়ে নেবে আজ? হঠাৎ ডান দিক থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ কর্কশ জান্তব গর্জন, সন্তানহারা মা শিয়ালের পাগল গর্জন। আমাকে ছেড়ে ধনুকের ছিলার মতো টান টান হয়ে দাঁড়ালো জ্যাঠা, চোখ জোড়া বিস্ফারিত। জঙ্গল ভেদ করে বেরিয়ে আসতে দেখলাম এক মূর্তিমান বিভীষিকাকে। ধাড়ি মাদি শেয়াল, কুঞ্জপুরের ত্রাস। গেরস্ত বাড়িতে ঢুকে মানুষের বাচ্চা তুলে নিয়ে যায় এই মাদিটা। আকারে বেশ বড়, এমনটা চট করে দেখা যায় না। কালচে পাটকিলে লোম ফুলে উঠে উগ্র দেখাচ্ছে, চোখে ঘেন্না, রাগ আর প্রতিশোধের আগুন। গ্যাঁজলা উঠছে মুখ দিয়ে। হালকা নিচু হয়ে তীর বেগে মাদিটা ছুটে এলো জ্যাঠাকে লক্ষ্য করে। চিৎকার করে উঠল জ্যাঠা, ঝাঁপিয়ে পড়ল আগুয়ান শেয়ালটার দিকে। আতঙ্কে কাঠ হয়ে পশুতে মানুষে এক অমানুষিক লড়াইয়ের সাক্ষী থাকলাম আমি। অবশ্য যদি সুখেনের জ্যাঠাকে মানুষ বলা যায় তো। দাঁত, নখ গ্যাঁজলা, রক্তারক্তি কাণ্ড। জ্যাঠা আর সেই ধাড়ি শেয়াল জড়ামড়ি করতে করতে তালগোল পাকিয়ে আছড়ে পড়ল একটা কাঁটা ছোটের ওপর। বড় মুহূর্তেই লেজ গুটিয়ে কেউ কেউ করে বেরিয়ে এলো শেয়ালটা। ফাঁকা মাঠটা প্রাণপণে টপকে ওপারের ঘন জঙ্গলের মধ্যে সেঁধিয়ে গেল সে। তার পেছন পেছন অস্বাভাবিক ক্ষিপ্রতায় ধেয়ে গেল সুখেনের জ্যাঠা। চার হাতে পায়ে চিতাবাঘের মতো শেয়ালটার পেছনে ধাওয়া করে জঙ্গলের মধ্যে উধাও হলো জ্যাঠা। আমি দাঁড়িয়ে রইলাম হাঁ করে। কানে আসতে লাগলো ডালপালা ভাঙার মট মট শব্দ। তারপর শুনতে পেলাম শেয়াল মায়ের আর্ত চিৎকার। তারপর সব চুপচাপ। আমার নড়াচড়ার ক্ষমতা সত্যিই লোপ পেয়েছে। খানিক বাদেই ফলসা ঝোপ টোপকে ছুটতে ছুটতে বেরিয়ে এলো সুখেন। জ্যাঠা কই? কোথায় গেল? কি রে? আমি জানি না সুখেন। ওই একটা ধাড়ি শেয়ালের সাথে লড়াই করতে করতে ওই ধারে জঙ্গলে গিয়ে সেঁধলো। আমি আঙুল দেখালাম জঙ্গলের দিকে। দানা বাঁধতে শুরু করেছে অন্ধকার। শুরু হয়েছে ঝিঁঝিদের কোরাস। আমার কবজি চেপে ধরে সুখেন বলল, আয়। সুখেনের পিছু পিছু আমি বাঁশ ঝাড়ে ঢুকলাম। রক্তাক্ত হতে হতে সূর্যটা ঢলে পড়ল পশ্চিমে। ঝিঁঝির ডাক, ব্যাঙের কোরাস আর ভামের কান্নায় চমকে চমকে উঠি আমি। গোল ময়দার রুটির মতো চাঁদ ওঠে আকাশে। কাঁটা ঝোপে হাঁটু ফাঁটু ছড়ে শেয়ালের গু মারিয়ে অবশেষে খুঁজে পাই জ্যাঠাকে। জঙ্গলের মধ্যে একটা পচা ডোবা, তার কোমর সমান পানা জলে দাঁড়িয়ে রয়েছে জ্যাঠা, নিশ্চল। পোড়া চিমনিখানার মাথার ওপরে চাঁদটার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে জ্যাঠা। পচা পাঁকের গন্ধ আর চটচটে গরমে হাঁসফাঁস করছিলাম। সুখেন, ওই যে। দেখেছি, দাঁড়া। ফস করে একটা বিড়ি ধরায় সুখেন। জ্বলন্ত বিড়িখানাকে ঠোঁটে ঝুলিয়ে সাবধানে ঢালু পার বেয়ে নেমে যায় ডোবায়। জ্যাঠা, আয় আয় জ্যাঠা। জ্যাঠার ঠোঁটে বিড়িটা গুঁজে দেয় সুখেন। হাত ধরে টেনে নিয়ে আসে পাড়ের দিকে। জ্যাঠাও লক্ষ্মী ছেলের মতো সুখেনের পিছু পিছু আসে। বিড়িটাকে দাঁতে কামড়ে গলা ফুলিয়ে ভুক ভুকিয়ে ধোঁয়া টানে, ধোঁয়া ছাড়ে। পচা ডোবার কাদা পাড় বেয়ে বেয়ে উঠে আসে সুখেন। পেছন পেছন উঠে আসে জ্যাঠা। জ্যাঠার বাঁ হাতের টানে ডোবার জল থেকে উঠে আসে একটা ভিজে বস্তা। চাঁদের আলোয় ভালো করে দেখে আমার মূর্ছা যাবার জোগাড়। ওটা কোনো ভিজে বস্তা নয়, একটা মরা শেয়াল। সেই ধাড়ি শেয়ালটা, সেটারই ল্যাজ ধরে জল থেকে তুলে এনেছে সুখেনের জ্যাঠা। নেতিয়ে আছে ধাড়ি শেয়ালটা। তার পেটখানা হাঁ হয়ে রয়েছে,
দেহটা চুপসে গেছে। বোঝাই যাচ্ছে ভেতরের নাড়ি ভুড়ি সব টেনে বের করে ফেলা হয়েছে। প্রাণহীন দেহ হাঁ মুখের এক পাশ দিয়ে জিভটা ঝুলছে। আমার দিকে তাকালো সুখেনের জ্যাঠা, মুখে সরল হাসি। শিয়ালের ল্যাজ ধরা বাঁ হাতটা উঁচু করে দেখালো আমায়। বাচ্চারা যেমন মেলা থেকে কেনা খেলনা দেখায়, ঠিক সেইভাবে। এই ভালো ভালো ওটাকে। ইস, অনেক দেরি হয়ে গেছে, ঘরে গিয়ে পিসাকে বলে মার খাওয়াবো দেখবে। জ্যাঠা তাড়াতাড়ি শিয়ালের ল্যাজটা ছেড়ে দিল। হঠাৎই বাঁশ ঝাড় কাঁপিয়ে কাছে দূরে ডেকে উঠল অনেক অনেক শিয়াল। এ ডাক উল্লাসের নয়, আতঙ্কে, যেন তারা সাবধান করে দিচ্ছে নিজেদের জ্ঞাতি গোষ্ঠীকেও। পালাও, এ জঙ্গলের ধারে কাছে থেকো না। এ শিকারী মানুষ নয়, তার চেয়েও ভয়ানক কিছু। পরীক্ষার জন্য অনেকদিন সুখেনের সঙ্গে দেখা হয়নি। ও তো অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। পরীক্ষার পর বুকটা বড্ড খালি খালি লাগে। মনে হয় এক ধাক্কায় অনেকটা বড় হয়ে গেলাম। মানতে পারা যায় না মোটেই। বিকেলে মাঠে ফুটবল খেলি, আলো মরে এলে পুকুরে ঝাঁপাই। ফিরে ভিজে জার্সি টার্সি বাথরুমের বালতিতে গুঁজে দিয়ে চিলেকোঠার ঘরে গল্পের বই নিয়ে বসি। কলেজে উঠে আমার একটা নতুন বন্ধু হয়েছে। না বন্ধু না, বান্ধবী। ওর নাম রিয়া। কুঞ্জপুরের বিল্টু স্যারের কাছে অঙ্ক কষতে গিয়ে প্রথম দেখি রিয়াকে। ওর গালগুলো গোলাপি, কোঁকড়ানো চুল, হাত কাটা চুড়িদার পরে, হাতগুলো কি চকচকে। আমি আগে মেয়েদের সঙ্গে কথা টথা বলতাম না মোটেই, রিয়ার সঙ্গেও বলিনি, স্রেফ আর চোখে দেখতাম ওকে। তো একদিন স্যার বলল, তোর ক্যালকুলাসের খাতাটা রিয়াকে দে দেখিনি। 8 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো ও টুকবে, আগের দিন আসেনি। আর এই যে রিয়া, কামাই হলে কিন্তু আমি সেম অঙ্ক আর আলাদা করে কষাতে পারবুনি, বলে রাখলুম। হ্যাঁ, খাতাটা নিয়ে টুকে নিও। আমার যে হঠাৎ কি হলো, আমিও আমার সদ্য পাওয়া ডকুমেন্ট নাম্বারটা শেষ পাতায় খসখসিয়ে লিখে দিলাম। তার নিচে লিখলাম, বন্ধু হবি। আমি ভাবিনি রিয়া SMS করবে। সেদিন রাত্রে চিলেকোঠার ঘরে বসে ফিজিক্স পড়তে পড়তে ঢুলুনি এসে গিয়েছিল। SMS-এর আওয়াজে ধড়ফড়িয়ে উঠেছিলাম। অচেনা নাম্বার থেকে একটা SMS এসেছিল, বন্ধু হতে পারি, তবে একটা শর্তে। আমার বুক ধুকপুকিয়ে উঠেছিল। লিখেছিলাম, কে, কার নাম্বার এটা? খানিক বাদে উত্তর এসেছিল, ভূতের কথা কোথাকার। রিয়া। তা না তো কে? কি শর্ত? আইসক্রিম খাওয়াতে হবে পরের দিন, কোচিং ছুটির পর। শিবতলায় কৃষ্ণচূড়াটার নিচে দাঁড়াবো আমি। আমাদের বন্ধুত্বের শুরু এভাবেই। কোচিংয়ে আমরা একসঙ্গে ঢুকি, একসঙ্গে বেরোই, মাঝে মধ্যে ফুচকা খাই, কখনো ঘুগনি। রিয়া সব থেকে বেশি ভালোবাসে কমলা রঙের আইসক্রিম। ওর ঠোঁট রঙিন হয়ে যায়। আমি চেয়ে থাকি ক্যাবলার মতো। কনুই দিয়ে আমার পাজরায় খোঁচা দেয় রিয়া। হাঁ করে তাকিয়ে না থেকে পয়সাটা বের কর, দেরি হয়ে যাচ্ছে। লাজুক হেসে আমি চোখ সরিয়ে নিই। আমি রিয়ার প্র্যাকটিক্যাল খাতা লিখে দিই। রাত্রি 3টে অবধি আমরা SMS-এ কথা বলি। যেদিন রিয়ার মা রাত জেগে সেলাই করে, সেই দিন ও মেসেজ করতে পারে না। আমার বড্ড কষ্ট হয়, বড্ড মিস করি ওকে। আমি একদিন লিখেই ফেলেছিলাম, মিস ইউ সো মাচ। ও রিপ্লাই দেয়নি। পরের দিন পড়তে এসে বলেছিল, ওসব লিখিস না, বাবা দেখলে রাগ করবে। কদিন হলো একটা আপদ এসে জুটেছে, রাহুল। শিমুলগাছা নেতাজি কলেজে পড়ে। আসলে বয়সে আমাদের থেকে বেশ অনেকটা বড়। স্কুলে কয়েকবার ফেল করেছিল। ওর বাপের একটা পুরনো বাইক চালিয়ে এলাকা দাপিয়ে বেড়ায়। সঙ্গে থাকে ওর সাগরেদ রবি। রিয়া কলেজ থেকে ফেরার সময় ইদানিং পিছু নিচ্ছে রাহুল। ওদের বাড়ির সামনেও দাঁড়িয়ে থাকছে মাঝে মধ্যেই। রিয়া ওকে একদমই পছন্দ করে না, বলে, লোফার একটা, শুধু মাসল থাকলেই হলো, ওই বাইকে আমি জীবনে চাপবো না। রিয়া আর ওর বান্ধবী সৌমিলি যখন কলেজ থেকে ফেরে, রাহুল ওদের পিছু নেয়।
আমি দেখেছি রিয়া ফিরেও তাকায় না, শুধু ফিকফিক করে হাসে আর সৌমিলির সঙ্গে ফিস ফিসিয়ে কি সব বলে। নির্ঘাত জোকার ভাবে রাহুলকে। কদিন আগে খেলার মাঠে রাহুল আমার কলার ধরে সাইড করেছিল, চোখে চোখ রেখে বলেছিল, এই মাগি, শুনলাম তুই নাকি রিয়াকে ভালোবাসিস? হ্যাঁ? কই না তো, ও আমার খুব ভালো বন্ধু। কলার ছেড়ে আমার গালে আলতো চাপড় মেরেছিল রাহুল। গুড বয়, গুড বয়। রিয়াকে আমি বিয়ে করব। কলেজটা পাশ করুক, তারপর মালটাকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে দেব। তোকে একটা দায়িত্ব দিচ্ছি, শোন, ওকে তুই চোখে চোখে রাখবি, কেমন? কোচিংয়ের কোনো ছেলের সঙ্গে রিয়া যেন কথা না বলে, ঠিক আছে? মাথায় রাখিস। আমি ঘাড় নেড়েছিলাম। আর শোন, রিয়াকে একটা চিঠি দেব, সামনের বৃহস্পতিবার কোচিংয়ে যাওয়ার আগে তুই মাঠে আসবি, আর আমার কাছ থেকে চিঠিটা নিয়ে রিয়াকে দিবি। আমার বুকের ভেতরটা জ্বালা করে উঠেছিল। আমি পারবো না। আমার কথা শেষ না হতেই আমার তলপেটে হাঁটু দিয়ে সজোরে একটা গুঁতো মেরেছিল রাহুল। যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলাম আমি, দম বন্ধ হয়ে এসেছিল। রাহুলের সাগরেদ রবি আমার চুলের মুঠি ধরে সোজা করে আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল। এই, যা বলেছি তাই করবি, না করলে না মেরে নদীর চড়ায় একদম পুঁতে দেব। আমার মুখ থেকে লাল গড়াচ্ছিল। কোনো রকমে মাথা নেড়ে হ্যাঁ বলেছিলাম আমি। আজই সেই বৃহস্পতিবার, আজ আমি কোচিং যাচ্ছি না। রিয়াকে ওই ফালতু ছেলে রাহুলের চিঠি আমি কোনো মতেই দেব না। তবে বাড়ি থেকে বেরোলেই রাহুল আর রবি আমাকে ধরবে। আমি রিয়াকে SMS করে দিলাম, আজ আমি পড়তে যাব না, অঙ্কগুলো সব টুকে রাখিস, তোর খাতা নেব। রিয়া রিপ্লাই দেয়নি, হয়তো ওর সামনে ওর মা আছে। বিকেল হতে না হতেই কারেন্ট চলে গেল। হ্যারিকেন জ্বলছে। দক্ষিণের জানলা দিয়ে গাছের পাতার শিরশিরে অনুভূতি বয়ে নিয়ে আসছে ঠান্ডা বাতাস। আমি তক্তপোষে উপুর হয়ে শুয়ে কুটুমিয়া পড়ছিলাম। হাত পায়ের চেটো জমে বরফ। হঠাৎ কে একটা দরজায় টোকা দিল। চমকে ধরফড়িয়ে উঠে বসলাম। কে? আরে আমি রে। ও রাজু, আয় আয়। ছিটকিনি খুলে দিলাম। সুখেনের বাড়ি যাবো, চ। এই ভর সন্ধ্যাবেলা? এ মাঝ হারবে। আরে সুখেন তো অনেক দিন হলো পা ভেঙে পড়ে আছে, একবারও তো দেখতে যাওয়া হয়নি। ভাবলুম তোকে ডেকে নিয়ে যাই আর কি। একা যেতে আমার বেশ ফাটে, জানিস তো জায়গাটা কীরকম। আচ্ছা চল, দাঁড়া মাকে বলি। সুখেনের গলিটা বড্ড অন্ধকার। ওদের টিনের গেটটা ঘর ঘর করে সরাতেই একটা কুকুর ডেকে উঠল। ঘাবড়ে গেলাম। সুখেন, এই সুখেন, সুখেন। সুখেন তাড়াতাড়ি দালানে বেরিয়ে এলো। ও তোরা, আয় বাবা আয়। ছেলেটা তো কদিন বিছানাতেই পড়ে আছে, বন্ধু টন্ধুরা এলে মনটা একটু ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, চটিগুলো ওইখানে খোল। চটি খুলতে খুলতে দোতলায় ওঠার অন্ধকার সিঁড়ির দিকটায় তাকালাম। সিঁড়ির চাতালে একটা বিশাল অ্যাকোয়ারিয়াম, দেওয়ালের সঙ্গে সিমেন্ট দিয়ে গাঁথা, সামনেটা কাঁচ, ভেতরে সবুজ আলো জ্বলছে, মাছ ঘুরছে। বারান্দার একধারে শতরঞ্চি পেতে মালা জপছে একটা খুনখুনে বুড়ি, ঠাকমা। ঘোলাটে চোখে আমাদের আপাদ মস্তক একবার মেপে নিল সে। একতলার কোণের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিল সুখেন। টিভির সাউন্ডটা কমিয়ে দিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে সুখেন বলল, বস ভাই, অনেকদিন পর। তোদের পরীক্ষা শেষ? হ্যাঁ। পা কিভাবে ভাঙলি? ওহ, আর বলিস নি, মামার বাইকটা নিয়ে হাই রোডে উঠেছিল, কদিন আগেই শিখেছি। 80 তুলে দিয়েছিলাম, ফুল স্পিডে ফাটাচ্ছে একটা টেম্পো, হুট করে চলে এলো। এই তোরা চা খাবি? ও মা। না না, চাটা খাবো না, এখন বাড়ি গিয়ে রুটি খেতে হবে। হ্যাঁ তো যা বলছিলাম, এই হাঁটুতে লোহা বসেছে, 1 মাস হলো বিছানায়, কোনো কদিন পড়ে থাকতে হবে কে জানে। আচ্ছা, তাহলে কি বেরোচ্ছে এখন? কে বেরোচ্ছে মানে?
মানে ওই জ্যাঠাকে নিয়ে বেরোতে হয় না? আর দূর, এখন কে বেরোবে? বাবার অত সময় নেই, দোকান আছে, মালটা ঘরেই পড়ে থাকে। মাঝে মধ্যে ধূপধাপ করে, আঁক আঁক করে চেল্লায়, অত পাত্তা দিলে চলে না। চেললে মরুক, সংসারের সুবিধে অসুবিধাটাও তো দেখতে হবে নাকি? কে রাজু, ঠিক বললাম তো? রাজু ঘাড় নেড়ে সায় দিতে গিয়েও থেমে গেল। সুখেনের মায়ের চিৎকার আমরা সবাই শুনেছি। আমার বুকের রক্ত জল। রাজু এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। ওর পায়ে লেগে কাঠের টুলটা মাটি নিল। এক লাফে টুল আর চৌকাঠ টোপকে দালানে এসে দাঁড়ালাম আমি। সিঁড়ির দিকে ফিরতেই ভয়ে কাঠ হয়ে গেলাম। সুখেনের মা সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে চেঁচাচ্ছে। ঘর থেকে শুয়ে শুয়ে চেঁচাচ্ছে ঠ্যাং ভাঙা সুখেন। আর সিঁড়ির ওপরের অ্যাকোয়ারিয়ামের সবুজ আলোয় জলের মধ্যে ঘাড় গুঁজে খাবি খাচ্ছে সুখেনের জ্যাঠা। মাছ ধরতে নেমেছিল বোধহয়। একজন পূর্ণবয়স্ক মানুষ যে কিভাবে একটা অ্যাকোয়ারিয়ামে আঁটতে পারে তা না দেখলে বোঝানো কঠিন। গুপ গুপ শব্দ করে বুদবুদ উঠছে তার মুখ থেকে। রাজুর মাথা বরাবরই ঠান্ডা। দালানের এক কোণে পড়ে থাকা একটা শাবল তুলে নিয়ে এক ছুটে সিঁড়ি বেয়ে উঠে গেল সে। মারল অ্যাকোয়ারিয়ামের কাঁচে। ঝনঝন শব্দে গুঁড়িয়ে গেল কাঁচ। সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে নেমে এলো জলের তোড়। সুখেনের মা হড়কে পড়তে পড়তে ওয়ালসে ধরে সামলে নিল। মাছগুলো লাফাচ্ছে। সুখেনের জ্যাঠাও জলের তোড়ে নেমে এসেছে 4-5 ধাপ। মাথাটা এসে ঠেকেছে দেওয়ালের ধারে বসা ঠাকমার পায়ের কাছে। হাত দুটো অস্বাভাবিকভাবে বেঁকে আছে পেছন দিকে। ঘাটটা মোটকে ডান দিকে লটকে আছে। চোখ কপালে, জিভটা একদিকে ঝুলছে। সুখেনের মা ঝাঁকুনি দিয়ে ডাকতে লাগলো জ্যাঠাকে। রাজু তাকে সোজা করে শোয়ালো। ভিতরের ঘর থেকে সুখেন চিৎকার করছে, কি গো, কি হলো? আরে আরে বলো না। সুখেনের ঠাকমা একটা চাপা শব্দ তুলে মূর্ছা গেল। দালান জুড়ে মাছ লাফাচ্ছে। আমার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল। আমার জ্ঞান ফিরল ঘণ্টাখানেকের মধ্যেই। দেখি আমার পাশে সুখেন শুয়ে টিভি দেখছে। ধরফড়িয়ে উঠে বসলাম। মাথা ব্যথা ঘুরলে শুয়ে থাক চুপ করে। আমি দরজার দিকে তাকালাম। দালান ঘুটঘুটে অন্ধকার। কে একজন যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ঠাকমা বোধ হয়। ভাবিস নি তাকে নিয়ে গেছে। কোথায়? কিছু হয়নি তো? ঘাড় মোটকে গেলে কেউ আর বাঁচে? রাজু ছুটে গিয়ে বাবাকে খবর দিল। বাবা এলো দোকান থেকে, 2 পিসে মশাই এলো। মোট 4 জনে মিলে বাঁশের দড়ি দিয়ে বাঁধলো মালটাকে, ফেলতে গেল। আমি তো দেখিনি, মা এসে যদ্দূর বলল। ফেলতে গেল? জানা তো কি, ওকে কি আবার শ্মশানে নেবে নাকি? দেখি কোথায় ফেলে আছে, শিয়াল টিয়ালে খেয়ে নেবে। ভাবিস নে, ওর কুষ্টিতেই নাকি তাই লেগেছিল। দাদুও মরার আগে বলেছিল তাই করতে। জঙ্গলের ধারে পুরনো যে রেলগাড়ির টানেলটা আছে না, ওখানেই ফেলে আসতে বলল। জন্তু জানোয়ারই সাবড়ে দেবে সব। পুলিশ? তো শালা, ওর কি কোনো অস্তিত্ব আছে নাকি? না আছে ভোটার কার্ড, না আছে আধার কার্ড। ওসব নিয়ে কেউ মাথা কামাবে না। আইএস মণ্ডল বাপের বন্ধু, সে একবার ঢু মেরে গেল। বললো কত কেস হয়। আমার সঙ্গেও দেখা করে গেল। এরা চকলেট দিয়ে গেছে, খাবি? আমি হাঁ। গলা শুকিয়ে খটখট করছে। হাতে পায়ে সার নেই মোটেই। তোর জ্যাঠা অমন কেন রে? জানি না রে, সবাই খালি বলে রাত বিরেতে ওসব কথা বলবি নি, বড় নাকি বিপদ হবে। তবে সত্যি কথা বলতে আমি কাউকে ভয়টা পাইনি। গত বছরের কেসটা মনে আছে? সনাতন আর বাগদিপাড়ার বাকি ছেলেগুলোকে কেমন শুটিয়েছিলাম। বাব্বা তুলে খেস তোলে হেভি মটকা গরম হয়ে যায় আমার। তুই দেখিস নি? মাঠে ছিলি না সেদিন? তবে শোন, ওদের গ্যাংয়ে 5টা ছেলে আর আমি পুরো একা। আমি তুলে নিলাম একটা উইকেট, চালিয়ে দিলাম সনাতনের চোয়াল বরাবর, ছিটকে পড়লো ব্যাটা।
তারপর মারলুম ওর ভাইয়ের মাথায়। ফের আমার দিকে তেড়ে এলো বাদল, ওর পেটে একটা লাথি। সুখেন, তুই থামবি? আমাকে পরিষ্কার করে বলতো তোর জ্যাঠা আসলে কি? হ্যাঁ, মানুষ যে নয় সেটা আমি ভালো মতো টের পেয়ে গেছি, কিন্তু মালটা আসলে কি? শোন, তবে আমার ঠাকমা বিয়ের আগেই পোয়াতি হয়েছিল, বুঝলি? আমার দাদুর যখন 42 বছর বয়স, তখন তার বিয়ের সম্বন্ধ আছে ঠাকমার সঙ্গে। কাজ ফাজ নিয়ে ব্যস্ত থাকা লোক, ভাই বোনদের বিয়ে দিতে দিতে নিজের আর বিয়ে করা হয়ে ওঠেনি। তা বিয়ে ঠিক হতে আমার দাদু তো খুব খুশি। 42 বছর বয়সে 19 বছরের মেয়ে ঘরে আনবে। হ্যাঁ, তারপর বিয়ে করে ঠাকমাকে নিয়ে আসার সময় হেব্বি বিপদে বলল দাদু। সেই সময় ঘোর বর্ষাকাল। ঠাকমাদের গ্রাম থেকে গরুর গাড়ি চড়ে ভালোই ভালো রওনা হলো সবাই। বিপদটা এলো হাফ বেলা পার করার পর। হাতিডাঙ্গার মাঠ পেরোবার সময় ছেঁপে বৃষ্টি নামল, ভয়ানক বৃষ্টি। সে বৃষ্টির তোড়ে নাকি 2 ফুট দূরেও চোখ চলে না। মালপত্র, জামা কাপড় সব ভিজে যাক। লোকজন ঠক ঠক করে কাঁপছে। তার মধ্যে গরুর গাড়ির চাকা বসে যাচ্ছিল কাদায়। চারিদিকে খাঁখা প্রান্তর, একটা বড় কোনো গাছও নেই। পরের গ্রাম সেই 6-7 কিলোমিটার দূর। দাদুর এক বন্ধু বলল, বাঁ দিকে খানিকটা গেলেই একটা গ্রাম আছে বটে, তবে লোকে জায়গাটাকে নাকি এড়িয়ে চলে। পারত পক্ষে সে গ্রামে কেউ পা রাখে না। আমার দাদু আর সে কথায় কান দিল না। সঙ্গে এতগুলো লোক, নতুন বউ, এমন দুর্যোগে ফাঁকা মাঠের মধ্যিখানে আটকে থাকার কোনো মানে হয় না। দাদুর কথা সবাই মেনে চলতো খুব। মালকড়ি ছিল তো আসলে। মালকড়ি থাকলে দাপটও থাকে, বুঝলি? তাই বলছি, সবাই মিলে মিনিট 15 বাঁ দিকে ওই বৃষ্টির ঝাপটা সহ্য করে এগোনোর পর একটা গ্রামে পৌঁছল। গ্রামের একেবারে বাইরে একটা আটচারা চোখে পড়তেই সেখানেই আশ্রয় নিল সবাই। দুর্যোগের দিন ফাঁকাই ছিল। সব একটা বুড়ো এক কোণে বসে হুঁকো টানছিল। সে বেটা মোড়ো। সব শুনে টুনে আর ভিজে বিড়ালের মতো সবার হাল দেখে চিনি মাখানো গলায় বুড়োটা নাকি বলেছিল ওইখানেই রাতে থাকতে। সকাল হলে নাকি একটা ব্যবস্থা করা যাবে। দাদু ধন্যবাদ জানিয়েছিল মোড়লকে। মোড়ল হেসে জানিয়েছিল, এই আধারপুর নাকি কাউকে ফেরায় না। সুখেনের মুখে আধারপুরের নাম শুনে শিউরে উঠেছিলাম আমি। আধারপুর? আশেপাশের 10টা গ্রামের সবাই আধারপুরের নাম জানে। লোকে বলে আধারপুর নাকি নরকে যাওয়ার রাস্তা, যেখানে ভগবানের ক্ষমতার পরিধি খতম হয় সেখানেই শুরু হয় আধারপুরের সীমানা। অনেকে বলে আধারপুর হলো রাক্ষস আর পিশাচদের আঁতুর ঘর। আমার বাবা অবশ্যই এইসব কথা ফু মেরে উড়িয়ে দেয়। এইসব নাকি দুর্বল মানুষদের অন্ধকার কল্পনা। আধারপুর ঢোকার পর বৃষ্টির তোর খানিকটা কমেছিল। ওই আটচলার নিচে সবাই গাদাগাদি করে কোনো মতে ঝিমুতে লাগলো। দাদুর ঘুম ভেঙেছিল ভোরের দিকে। ঠাকমার হাতটা কোলে টেনে নিয়ে শুয়েছিল দাদু, বুকের উপর ঠাকমার মাথা। ঘুম ভেঙে উঠে দাদু দেখেছিল তার বুক খালি, ঠাকমা নেই। একটা লাল চেলি পড়ে রয়েছে শুধু। দাদুর চেল্লায় মেল্লিতে উঠে বসলো সবাই। দলের লোকজন নিয়ে শুরু হলো খোঁজাখুঁজি। সবাই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিল সেদিন। গোটা গ্রাম জুড়ে কোনো মানুষের দেখা নেই, এমনকি সেই মোড়লটাও হাওয়া। আরো ভুলভাল অনেক জিনিস দাদুরা আধারপুরে দেখেছিল। সেসব জিনিসের কথা শুনলে কেউ বিশ্বাস করবে না। সে গপ্প পরে একদিন হবে ক্ষণ। তা যা বলছিলাম, বিস্তর খোঁজাখুঁজির পর ঠাকমাকে পাওয়া গেল গ্রামের ধারে ঘাসের উপর পড়েছিল। গায়ে কোনো বস্ত্র ছিল না, পেট ফুলে ঢোল। এক রাত্রিরেই যেন 8 মাসের পোয়াতি। হ্যাঁ, ফের ভাঁড় বকছিস। ভাই দেখো, বিশ্বাস করে না, মায়েরই বলছি। এসব কথা আমার দাদুর কাছেই শোনা। মরে যাওয়ার আগে দাদু বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে থাকতো আর সারাদিন বিড়বিড় করতো। চোখে দেখতে পেত না শেষ দিকে। আমি একটু খোঁচালেই আধারপুরের গপ্প শুরু করে দিত। তুই শুনবি কি শুনবি না বল? আচ্ছা বল। দাদুর দলের লোকেরা বলল, এই মেয়েকে আর ঘরে তোলার দরকার নেই। নতুন বউ, তার মধ্যে এই কাণ্ড।
কোনো শালার মাথাতেই এলো না যে এক রাত্রিরে কিভাবে 8 মাসের পেট বাঁধিয়ে বসতে পারে। একজন দাদুকে বলল, সবাই তোর বউকে এরকম করে দেখে নিল, আর মানিজ্জত থাকবে, একে এখানে ফেলে দিয়ে চল। দাদু ছিল ঢ্যাঁটা। একটা চাদর দিয়ে অচৈতন্য ঠাকমাকে মুড়িয়ে পাঁজা কোলা করে তুলে নিয়ে বলেছিল, আমার বউ আমি বুঝবো, যে শোরের বাচ্চার পোষাবে না সে ছিড়ুক, দরকার হলে ওকে কোলে করে আমি গ্রাম অব্দি হেঁটে ফিরবো। তোর দাদুর দম ছিল সুখেন, ঠাকুমাকে ভালোবাসতো বোঝা যায়। তা ছিল। যাক, সবাই সে 8 চলার কাছে ফিরে এসে দেখলো সেখানে আরেকটা বিভৎস কাণ্ড। কি কি দেখলো সবাই? 3টে গাড়ির মোট 6টা বলদ মরে পড়ে রয়েছে। পাশে রক্ত আর ভ্যাত ভ্যাতে মাংস মাখা একটা বিশাল লাঙলের ফালা, তাদের পেটে যেন কেউ লাঙল দিয়ে কোপ মেরে ফেরে দিয়েছে। নারী ভুঁড়িগুলো ছড়িয়ে রয়েছে কাদার উপর। দাদু হাঁ করে দাঁড়িয়ে রইল। পুরো গ্রাম ফাঁকা, খাঁখা করছে। আমার দাদু দলের সবাইকে বলেছিল এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, কিন্তু আধারপুর থেকে বেরোতে চাইলেই কি আর বেরোনো যায়? গ্রামের সীমানায় আসতে না আসতেই দাদুরা দেখল এতক্ষণ যে বাড়িগুলোকে খালি বলে মনে হয়েছিল সেগুলো থেকে পিলপিলিয়ে বেরিয়ে আসছে মানুষের দল। তোর আমার মতোই লোকজন, সে মুখে অদ্ভুত হিংস্র হাসি, চোখের পলক কারুর পড়ছে না, আর বাচ্চা থেকে বুড়ো সবাই হাতে কোনো না কোনো একটা ধারালো অস্ত্র ধরে রয়েছে। একটা অদ্ভুত সুর গুনগুন করছিল সবাই। সে ভাষা বাপের জন্মে কেউ শোনেনি। সবাই নাকি একসঙ্গে পা ফেলে এগোচ্ছিল। দাদু বুঝেছিল গতি খুব একটা সুবিধের নয়। গ্রামের বাইরে খালের উপর বাঁশের সাঁকোটা কোনো মতে পেরোতেই দাদু আর তার দলবল দেখেছিল আধারপুরের লোকেদের থমকে যেতে, যেন কোনো একটা জাদু বলে তারা আটকে গেছে খালের ওপারেই। এপারে আসা যেন তাদের মানা। প্রচন্ড রাগে রাগি তারা একই সঙ্গে চাল্লাতে শুরু করে, এঁটো দে, এঁটো দে, আমাদের এঁটো, আমাদের এঁটো। দাদুরা আর দাঁড়ায় কখনো? পাই পাই করে পালিয়েছিল সব। কিছুই বুঝলাম না, মানে ওরা কারা, এমন করছিলই বা কেন, আর এঁটোই বা কি? হত কি করে জানবো? যা শুনেছি তোকে তাই বললু। এইটুকু জানি বাড়ি ফেরার পর ঠাকমা জেগে উঠেছিল, কাঁদতে কাঁদতে ক্ষমা চেয়েছিল স্বামীর কাছে, ঠাকুরের কাছে। বাপের বাড়ির লোকেরা তাকে আর ফেরত নিতে চায়নি। শ্বশুর বাড়ির লোকেরা বলেছিল সে নাকি কলঙ্কিত, তাকে কেউ ঘরে তুলবে না। কিন্তু দাদু তার বউকে ফেলেনি, বেরিয়ে এসেছিল ঘর ছেড়ে। তারপরই তো দাদু এই বাড়িটা বানাতে শুরু করে। মাত্র 1 মাসের মাথায় চ্যাঠা জন্মায়। দেখে তো বোঝার উপায় ছিল না কি জিনিস। তবুও দাদু চেয়েছিল মেরে ফেলতে। ঠাকমার বায়নায় দাদুও গেছিল বলে। তারপর তো আরো ছেলে পুলে হলো, বাকিগুলো ঠিকঠাক, শুধু জ্যাঠাটাই ওরকম খালি। হ্যাঁ, এটা অসম্ভব, ওই গুল মারছিস। হ্যাঁ, বুড়ো বয়সে চোখ হারিয়ে দাদু আমাকে সত্যি কথাটা বলেছিল। প্রতি বর্ষায় আদারপুরের লোকেরা জঙ্গলের কাছে একটা করে নতুন কোণে রেখে আসে, সেটাই নাকি সেখানকার রীতি। ওরা নাকি কার একটা পুজো করে, সেটা জিজ্ঞাসা করিসনি ভাই, আমি অত জানি না। আমডাঙ্গা হাই স্কুলের কাছে পাগলাটে নির্বাণ স্যার আছে, মনে আছে? সে নাকি আধারপুরে কি নিয়ে একটা বই লিখেছে। বাকিটা সে মরা খেকোকে জিজ্ঞেস করে নিবি। এখন যা বলছি শোন। পরের দিন গ্রামবাসীরা সেই নতুন কনেকে তুলে নিয়ে আসে। বুঝতেই পারছিস পোয়াতিক অবস্থাতেই থাকে। জঙ্গলের ওই শয়তান নাকি তার পেট বাঁধিয়ে দেয়। পরদিন গ্রামবাসীরা বলি দেয় তাকে আর তার গর্ভের সন্তানকে। এটাই নিয়ম, এটাই দাম, যন্ত্রণা, ঘেন্না, এটাই নাকি তার ভোগ। বদলে সেই দেবতা বা দেবী, যাই গোষ্ঠীর পিণ্ডি যাই হোক না কেন, তাদের দেয় ধন সম্পদ, অন্ন, শক্তি। কপালের ফেরে সেই রাত্রিরে আমার দাদু ঠাকমা হাজির হয়েছিল আধারপুরে। পরদিন সকালে ঠাকমাকে নিয়ে পালিয়ে গিয়ে আধারপুরের নিয়ম ভেঙেছিল তারা। সেই ভুল থেকেই জন্মেছে আমার জ্যাঠা। এবার বুঝতে পেরেছিস জ্যাঠা কেন মানুষ নয়, মানুষের মতন, তবে অন্য কিছু। আমাদের জগতে জন্ম নেওয়াটাই তার ভুল। জ্যাঠা
আধারপুরের ইন্টো। আমার বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। সুখেনের খাট থেকে নেমে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলাম। সুখেনের মা কোত্থেকে যেন এসে বলল, ওই যো গেটের বাইরেটা তোর চটি নামিয়ে রেখেছি। অন্ধকারে তাকে দেখা গেল না। পায়ে চটি গলিয়ে বাড়ি এলাম। অর্ধেক রুটিও গলা দিয়ে নামল না। হাত ধুয়ে যখন ঘরে এলাম, জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। এরপর থেকে আর কখনো সুখেনের বাড়ি যাইনি। কদিন মন মেজাজ একদম ভালো নেই। রিয়া কথা বলছে না, পড়তে গিয়েও অন্যদিকে বসছে। সেদিন ওর গানের স্কুলের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠ্যাং ব্যথা হয়ে গিয়েছিল। তারপর দেখি ওর মা ওকে নিতে এলো। আমার দিকে একবারও ফিরেও তাকালো না। সামনে সেমিস্টার, পড়ায় মনই বসছে না। অঙ্ক করতে গিয়ে আনমনা হয়ে যাচ্ছি। জানলার বাইরে গাছেদের মাথা নাড়ানোর তালে আমার চিন্তা ভাবনাগুলোও এলোমেলো হয়ে এদিক ওদিক হচ্ছে। আজ অঙ্কগুলো করে নিয়ে যেতেই হবে, নইলে স্যার বেদম ঝাড়বে। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আবার পুবপাড়ার রাহুলটাও এসে জুটেছে। লম্বা চুল, এক কানে দুল পরে, একটা ভাঙা বাইক, পাক্কা ছোট লোক। আমি ওর চিঠিটা পৌঁছে দিইনি বলে রাহুল আমার ওপর খোঁচে ফায়ার। কদিন আগে সৌমিলির হাতে চিঠিটা পাঠিয়েছিল রাহুল। সে চিঠি নাকি হাত কেটে রক্ত দিয়ে লেখা। আমার তো মনে হয়েছিল আলতা। রিয়া আমাকে পড়িয়েছিল। আমি বলেছিলাম 13টা বানান ভুল। রিয়া রাগ করে চিঠিটা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। ইদানিং রাহুলের আবার নজর পড়েছে আমার ওপর। কে একটা রাহুলের কানে তুলেছে আমি যত নষ্টের গোড়া। আমার সঙ্গেই নাকি রিয়ার ঢলাঢলি আছে। সেই থেকে রাহুল আমাকে খুঁজছে। আমি সাথে পাঁচে থাকি না। অনেক দিন হতে চলল মাঠে যাওয়াটাও বন্ধ করে দিয়েছি। কলেজ, কোচিং আর চিলেকোঠার ঘর, এই আমার দুনিয়া। মরুককে যা পারে করুক, কিন্তু রিয়া কেন কথা বলছে না? আমি অঙ্ক কষতে যাই কুঞ্জপুর খাল ধারে, বিল্টু স্যারের বাড়ি। অঙ্ক করায় তুখোড়, ঝাড়েও তেমনি। রিয়া ঘাড় গুঁজে অঙ্ক করছে। ওর চুলগুলো এসে পড়েছে খাতার উপর। হাত কাটা জামা, মাখনের মতো গা টিউবলাইটের আলোয় চকচক করছে। আমি হাঁ করে তাকিয়েছিলাম। রিয়া মুখ তুলতেই আমার সঙ্গে চোখাচোখি হলো। রিয়া চোখ নামিয়ে নিয়ে ক্যালকুলেটরে সব টিপতে শুরু করলো। খটাং করে একটা গাঁটটা খেয়ে আমার চাঁদি জ্বলে উঠল। স্যার দাঁত খিঁচিয়ে বলল, এই হাঁ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকলেই চলবে? অঙ্কটা কি আমার বাবা কষে দেবে? আমার কান গরম, চোখের কোণ ভিজে। আমি মাথা ঝুঁকিয়ে খাতায় মন দেবার চেষ্টা করলাম। 8:30টায় ছুটি হলো। স্যার রিয়াকে জিজ্ঞেস করলো, একা যাবি না মা আসবে? মা আজ মেজমাসির বাড়ি গেছে স্যার, আমি সৌমিলির সঙ্গে চলে যাব। রিয়ার গলা কি মিষ্টি, গায়ে কাঁটা দেয় শুনলেই। আজ ওকে জিজ্ঞেস করতেই হবে ও কথা কেন বলছে না। ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে তাড়াহুড়ো করে উঠে পড়তে যাচ্ছিলাম। এই যে মানিক, তুমি কোথায় যাচ্ছ? স্যার বাড়ি। কোনো বাড়ি বাড়ি নয়, ও দুটো কষে দিয়ে যে ভাগার ধারে যাবি যা। স্যারের দাবড়ানি খেয়ে মুখ গোমড়া করে হাত চালালাম। রিয়া বেরিয়ে গেল। অঙ্ক দুটো তাড়াতাড়ি করে কষে নিয়েই স্যারের কোলে খাতাটা প্রায় গুঁজে দিলাম। স্যার অন্য একটা খাতা দেখছিল। এই খাতা দেখছি তো একটা, অত তাড়া কিসের তোর? স্যার আজকে একটু তাড়া আছে। কেন, কোন রাজকাজে যাবি শুনে? খুব জোরে পেয়েছে স্যার, তাহলে আপনাদের বাথরুমে যাই? এই 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 না 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 না, তোদের কাকিমা খুব রাগ করবে। একটা ছেলে সেবার হেগে জল দেয়নি, খুব অশান্তি হয়েছিল। যা যা, খাতা পরের দিন দেখাবি। রিয়া বেরিয়েছে অন্তত মিনিট 10 হলো। বাইরে বেরিয়ে পাঁচিলের ধারে হেলান দিয়ে রাখা সাইকেলটা তুলে নিয়েই প্যাডেলে চাপ দিলাম। ও আর সৌমিলি যাবে পাড়ার ভিতর দিয়ে, ওদিকে আলো আছে। আমি মনে মনে হিসাব করে নিলাম, এখনো বড় পুকুর ধারে হেঁটে পৌঁছাতে ওদের 7 থেকে 8 মিনিট সময় লাগবে। সাইকেলের মুখ ঘোরালাম। আমি শর্টকাট মারব। বড় পুকুরের ধারে রিয়াকে আজ ধরতেই হবে। আমাকে জানতেই হবে ওর কথা না বলার কারণ। পুরনো রেলগাড়ির টানেল ধরে গেলে বড় রাস্তার অর্ধেক সময় লাগে। আমি সাইকেল ছোটালাম। এই দিকটা ঘরবাড়ি একদমই নেই। দুধারেই ঘন জঙ্গল, কাঁচা রাস্তা। ঝিঝি ডাকছে।
জ্যোৎস্নার আলোয় সব স্পষ্ট। আমি হু হু করে সাইকেল ছোটাচ্ছি। যদি দেখা না হয়। বুকটা গুমড়ে উঠল। কাঁচা রাস্তা থেকে বাঁ দিকে মোড়ে নিলেই উঁচু উঁচু টিলা শুরু হয়েছে। ওই টিলার ঠিক মধ্যেখানেই রেলের টানেল। অনেক আগে গাড়ি চলতো, এখন পরিত্যক্ত। এই টানেল পেরোলেই খানিকটা জঙ্গলের কাঁচা পথ, তারপর চড়কডাঙ্গার মাঠ হয়েই পিচ রাস্তা। চাঁদের আলো টানেলের ভেতর প্রবেশ করতে পারেনি। কুপকুপ করছে অন্ধকার। আমি জানি রেল লাইনের দুপাশে অন্তত 6 ফিট করে জায়গা ছাড়া আছে। সাইকেল নিয়ে সোজা বেরিয়ে যাওয়া যাবে। টানেলের মুখে আসতেই ভক করে একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। গন্ধের তীব্রতায় ব্রেক মেরে এক পা ফেলে দাঁড়িয়ে গেলাম আমি। যত রাজ্যের গরু গাধা মরা এখানে এনে ডাঁই করে লোকজন। হোকে, নিঃশ্বাস চেপে মেরে দো। 1 মিনিটও লাগবে না সাইকেল নিয়ে বেরোতে। প্যাডেলে চাপ দিতে যাব এমন সময় ইঞ্জিনের বিকট শব্দে দাঁড়িয়ে গেলাম। পেছন থেকে জোরালো হলুদ আলো এসে পড়েছে। পেছন ফিরে তাকাতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। আমার খানিকটা পেছনেই একটা বাইক এসে দাঁড়িয়েছে, ইঞ্জিন চালু। রাহুলের বাইক। আলোয় চোখ ধাঁধিয়ে গেলেও চিনতে অসুবিধা হলো না। এই দাঁড়া দাঁড়া শুয়োরের বাচ্চা। পেছনে বোধহয় রবিও বসে। আমি সামনের দিকে ফিরেই প্রাণপণে প্যাডেল শুরু করলাম। রাহুলরা বিকট শব্দে ধাওয়া করেছে। ওদের বাইকের আলোয় টানেলের লাল ইটের দেওয়াল, বটের ঝুড়ি, গরু মোষের আধ খাওয়া পচা লাশ, কঙ্কাল, জং ধরা রেল লাইন সব স্পষ্ট। আমার কপাল দিয়ে ঘাম ছুটছে, হাত ধরছে। টানেল বেরোলেই কাঁচা রাস্তা, ওরা ধরবেই। আজ আর নিস্তার নেই। টানেলের মুখ দেখা যাচ্ছে, চাঁদের আলো। কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। টানেলের গোল মুখে চাঁদের আলো, পেছনে নিয়ে একটা ছায়া মুখ। ঘাড়টা একদিকে বাঁকানো, হাতে কিছু একটা ধরে আছে। রাহুলের বাইকের আলো তার মুখ অবধি পৌঁছানোর আগেই কিসে একটা ধাক্কা মেরে হুমড়ি খেয়ে পড়তেই চোখে সর্ষে ফুল দেখলাম। কোনো মতে উঠে বসে সাইকেল হাতড়াচ্ছি, শুনতে পেলাম রাহুল হাসছে। বাইকের স্টার্ট বন্ধ। টানেল আবার ঘুটঘুটে অন্ধকার। পচা গন্ধে বমি আসে আমার। হাত পা ইটের দেওয়ালে অনেকটা ঘষে গেছে, খুব জ্বলছে। মুখে টর্চের আলো এসে পড়তে চোখ ধাঁধিয়ে গেল। আমার চুলের মুঠি খামচে ধরে রাহুল বলল, কিরে গেরে বেটা, খুব রস হয়েছে না? টর্চটা মেরেছে রবি। রবির মুখ দেখা গেল না। রাহুলের এক হাতে উইকেট। কি বে, রিয়ার সঙ্গে তোর অত ঢলানি কিসের? বিশেষ কর ভাই, আমি কিছুই জানি না। আমি চুপচাপ পড়ে ফিরছি। রিয়ার সঙ্গে এখন আর কথাও বলি না। মিথ্যে কথা বললে না মেরে। হাতের উইকেটটা তুলল রাহুল। আমি আঁতকে উঠেও থমকে গেলাম। রাহুলের হাতের উইকেটও মাঝপথে জমে গেছে। টর্চের আলোটাও কেঁপে উঠল। রবিও চমকেছে। আওয়াজটা এসেছে বাঁ দিক থেকে, টানেল থেকে বেরোবার মুখ যেটা, সেদিক থেকে। এই আওয়াজ আমি আগেও শুনেছি। ডাকটা আবার আসতেই রবির টর্চের আলো ঘুরে গেল সেদিকে। রাহুলের মুঠো আলগা হয়েছে। টানেলের মুখে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি। এক পা করে এগিয়ে আসছে আর ডাক ছাড়ছে, রবির টর্চের পাল্লার মধ্যে আসতেই আমার শরীর জমে বরফ হয়ে গেল। মাথার চুল খাবলে খাবলে উঠে গেছে। হাড্ডিসার শরীরের চামড়া ঝুলে এসেছে। পরনে শুধু এক টুকরো কালচে ন্যাকড়া। চোখে চশমাটাও আর নেই। কিন্তু সুখেনের জ্যাঠাকে চিনতে আমার ভুল হলো না। চোখ দুটো অস্বাভাবিকভাবে জল করছে। ঘাড়টা বেঁকে একদিকে ঝুলে আছে। জিভ দিয়ে লালা ঝরছে। ডান হাতে একটা জং লেগে লালচে হয়ে যাওয়া হাতুড়ি।
কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে সুখেনের জ্যাঠা, সেই লোকটা যাকে ঘাড় গুঁজে খাবি খেতে দেখেছি আমি। আমার চুলের মুঠি ছেড়ে দিয়ে ওর দিকে ঘুরল রাহুল। কে রে মারা? এ আবার কোন পাগলা চো? এই এই রে বুড়ো, আবে এই ভাগ ভাগ শালা। মোচড়ানো ঘাটটাকে কট করে সোজা করেই কুঁজো শরীরটাকে টান করে দাঁড়ালো জ্যাঠা। আতঙ্কে আমার গলা বুজে এসেছে। সেই লোকটা যার লাশ রাজু ফেলে এসেছিল সুখেনের পিসেদের সঙ্গে গিয়ে। রাহুল আর রবিকে টু শব্দটা করার সুযোগ না দিয়েই জ্যাঠা ডাক ছাড়ল। তারপর চার হাতে পায়ে অস্বাভাবিক ক্ষিপ্রতায় ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল রবির ওপর। প্রচণ্ড চিৎকার ছেড়ে রবি মাটি নিল। টর্চটা ছিটকে পড়েছে, নেভেনি। টানেলের লাল ইটের দেওয়ালে তার গোল আলোয় চলেছে এক বিভৎস ছায়াবাজি। সুখেনের জ্যাঠার হাতুড়ি উঠছে আর নামছে, উঠছে আর নামছে। হঠাৎ করে একটা শব্দে রবির খুলি ফাটল। হাড়গোড় ভাঙার আওয়াজ চলতেই থাকল। ঘটনার আকস্মিকতায় রাহুলও বোধহয় হতবাক হয়ে গিয়েছিল। সে এবার বিকট চিৎকার ছেড়ে উইকেট নিয়ে লাফিয়ে পড়ল সুখেনের জ্যাঠার ঘাড়ে। ভাই ভাই বাঁচা, বাঁচা রে বাঁচা। রাহুলের রক্ত জল করা চিৎকারে আমি সম্বিত হতে গেলাম। এক লাফে উঠে দাঁড়িয়ে সাইকেল তুলেই চড়ে বসলাম। আমার শরীরে আগুন ছুটছে, মাথা ঘুরছে। গ্যাস করে ব্রেক মেরে একবার পেছনে তাকালাম। টর্চের আলোর বৃত্তর মধ্যে কুঁজো হয়ে বসে আছে সুখেনের জ্যাঠা, হাতুড়ি পিটছে। রাহুলের মাথাটা থেঁতো করছে। জ্যাঠার প্রিয় খেলা, খেলা থামানোর কেউ নেই। শুনছিলে নির্বাণ রায়ের লেখা সুখেনের জ্যাঠা। কথকের ভূমিকায় ছিলাম আমি রণদীপ। সুখেন এবং তার জ্যাঠার ভূমিকায় ছিল রক্তিম। রাজুর ভূমিকায় ছিল লিও। রিয়া এবং সুখেনের মায়ের ভূমিকায় ছিল পিয়ালি। রাহুলের ভূমিকায় অর্ণব। বিল্টু স্যারের ভূমিকায় পার্থ। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে শুভজিৎ। নাট্যরূপ দিয়েছে এবং নির্দেশনায় ছিল অনুভব। বিশেষ সহযোগিতায় ছিল লিও এবং পোস্টার ডিজাইন করেছে সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা আমাদের অবশ্যই জানিয়ে দিও নিচের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, গল্পটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। আর আমাদের চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করাই আছে, নতুন করে আর কিছু বলছি না। শুধু ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে না, ওইটা একবার প্রেস করে দিও, তাহলে সবার আগে তুমি পেয়ে যাবে আমাদের নতুন গল্পের আপডেট। দেখা হচ্ছে সামনের শুক্রবার ঠিক রাত 8টায় একটা নতুন গল্প নিয়ে। ততদিনের মতো সবাই ভালো থেকো, ভয়ে থেকো।